মেয়ে দেখতে এসে মেয়ের সৎ বড় বোন ডিভোর্সি এক বাচ্চার মাকে পছন্দ করেছেন ডাক্তার আদ্রিয়ান ইহান মির্জা। কিন্তু মেয়েটা আদ্রিয়ান ইহার মির্জাকে রিজেক্ট করেছে। কথাটা রতাটের সময় লাগেনি, কারণ আদ্রিয়ান ইহান মির্জা নামকরা একজন হার্ট সার্জন। দেখতে বেশ হ্যান্ডসাম, সুদর্শন, লম্বা 6 ফিট 2 ইঞ্চি, বয়স 32। এই কম বয়সে তিনি সফলতা অর্জন করেছেন নিজের মেধায়। চোখে সবসময় সাদা বোলেন ব্র্যান্ডের একটি দামি রিমোলেন্স চশমা থাকে। চোখের তীক্ষ্ণ মণিজোড়া রং কালো রঙের, সকল মেয়েদের ড্রিম বয়। এই আদ্রিয়ান ইহান মির্জা লন্ডন থেকে পড়াশোনা করে একজন দক্ষ হার্ট সার্জন হয়ে বাংলাদেশে এসেছে মাত্র 1 মাস হয়ে। এই 1 মাসে তাকে তার মা আঞ্জুমান বেগম সেই কথা বলে অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে অনেক মেয়ে দেখিয়েছে, কিন্তু কাউকে পছন্দ না বলে রিজেক্ট করেছে প্রতিবার। তারা ঢাকা মহাসাগর মির্জা প্যালেসে থাকেন সবাই একসাথে, কিন্তু কাউকে পছন্দ নয় বলে রিজেক্ট করেছে প্রতিবার। তারা ঢাকা মহানগর মির্জা প্যালেসে থাকে সবাই একসাথে। সেখান থেকে আজ চট্টগ্রাম এসেছে নিজের ছোটবেলা বান্ধবী আফিয়া খাতুনের মেয়ে অধরা শেখকে দেখতে। আঞ্জুনা বেগম, আশরাক মির্জা এবং আদ্রিয়ান এসেছে মির্জা প্যালেসে। রয়েছে তার ফুপি এবং ফুফাতো বোন। তাদের আনেনি কারণ এটাই, মেয়ে হয়তো ছেলের পছন্দ হবে না, তাই এতটা পথ সবাইকে নিয়ে এসে হতাশ হতে তিনি চাননি। কিন্তু এখন তিনি নিজে বেশ আশ্চর্য হতাশা নিয়ে বসে আছেন সেই বাড়ির সবার ঘরে। কিছুক্ষণ আগের ঘটনা, তারা সবাই একসাথে বসেছিল বাসার ঘরে। আসিয়া খাতুনের টুকটাক আয়োজন করেছে, ট্যাঙ্ক, শরবত, ডিম, পোস, ফল, পিঠা, নুডলস, সেমাই সহ কিছু। এইসব দেখে আঞ্জুমান বেগম বললেন, আরে এত কিছু কেন করেছিস? তোকে তো বলেই আসছি আমরা বেশিক্ষণ বসবো না। আসিয়া খাতুনের মুখে হাসি টেনে বলল, তাই বলে কি আর হয়? কতদিন পর আসলি বল। আশরাফ মির্জার মুখে হাসি টেনে বলল, মেয়েকে নিয়ে আসো আপা, একটু শরবত খান। আদ্রিয়ান, তুমিও খাও বাবা, বলে একে একে তিনজনের হাতে 3টা গ্লাস তুলে দিল। আদ্রিয়ান এতক্ষণ ধরে ফোন দিয়ে দিকে তাকিয়ে আছে, তার এদিকে কোনো মনই নেই। মেয়েটাকে দেখে আঞ্জুমান বেগম এবং আশরাফ মির্জা দুজনেই পছন্দ হয়েছে, কিন্তু আদ্রিয়ান ইহান মির্জার কোনো কথা বলেছিল না, সে ফোনে ডুবেছিল। হঠাৎ এমন সময় নেভি ব্লু কালারের 3 পিস পরা একটা মেয়ে ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে প্রবেশ করলো। বাচ্চার কান্না আওয়াজ পেয়ে আদ্রিয়ান অনিচ্ছা সত্ত্বেও চোখে তুলে তাকালো, আর তাকানো মাত্রই তার পুরো অস্তিত্ব থমকে গেল। ধবধবে ফর্সা এক রূপসী, এক হাতে কপালের ওপর চলে আসা অবাধ্য বেবি হেয়ারগুলো সরিয়ে বাচ্চার দিকে তাকিয়ে নরম স্বরে কথা বলছে। গোলাপ রাঙা ঠোঁট জোড়া সেই মৃদু কম্পন আর শান্ত হেঁটে চলা আদ্রিয়ানের বুকের ভেতর আরমন সৃষ্টি করলো। মেয়েটির চুলগুলো বেনি করা, মাথায় ওড়না দেওয়া থাকলেও তার ভেদ করে চুলের দৈর্ঘ্য প্রায় হাঁটু ছুঁয়েছে। আদ্রিয়ান নিজের অজান্তেই বিড়বিড় করে উঠল, কর্নফ্লাওয়ার। আদ্রিয়ান মির্জা এর হাত থেকে শব্দ করে ফোনটা পড়ে যায় নিচে। পড়ে যাওয়ার শব্দ সবাই একসাথে আদ্রিয়ানের দিকে তাকায়, যে ইচ্ছেমতো মুগ্ধ চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রমণীর প্রাণে। মেয়েটা চলে গেছে ইতিমধ্যে। একটু পর আবারও একজন প্রবেশ করলো, আফিয়া খাতুনের স্বামী আসিফ শেখ। ভেতরে প্রবেশ করলেন, সবাইকে দেখে সালাম দিল এবং আফিয়া খাতুনের দিকে তাকিয়ে বলল, ওনারা কারা? অধরা আমার। আসিফ শেখ এর কথায় আশরাফ মির্জা এবং আঞ্জুমান বেগম দুজন দিকে তাকালো, একটু ইতস্ত বোধ করলো। আশরাফ মির্জা হাসি মুখে হাত বাড়িয়ে বলল, আমি আশরাফ মির্জা, আঞ্জুমান এর হাজবেন্ড আসিফ শেখ। এবার আঞ্জুমান বেগমের দিকে তাকালেন। হ্যাঁ, চেনা চেনা মনে হচ্ছে, অনেক দিন আগে হয়তো দেখেছে। তিনি হাসি মুখে হাত মিলিয়ে হ্যান্ডশেক করলো।
আফিয়া খাতুন সবার দিকে তাকিয়ে হাসি মুখে স্বামীকে একটু আড়ালে টেনে নিয়ে বলল, এক্ষুনি আসতে হলো, আরো ঘন্টাখানেক পর ওই মুখপুরি নিয়ে আসলে হতো তোমার। এই কথার উত্তরে পাল্টা জবাব দেওয়ার আগে আদ্রিয়ান ইহান মির্জা বলল, আন্টিকে এদিকে আসুন। আদ্রিয়ান ডান ডাক শুনে তাড়াহুড়ি করে ছুটে এলেন, হাসি মুখে বলেন, হা হা বাবা বলো। আন্টি, একটু আগে যে মেয়েটা ঘরে আসলো সে কে? মুখে হাসি দেওয়ার মিলে গেল। আদ্রিয়ান কথায় তিনি ভাবছেন তার মেয়ের বিষয়ে বলতো হয়তো, তবুও মুখে হাসি নিয়ে বলো, আরে ওই মেয়েটাও তো আমাদের বাড়ির বাকিটা শেষ করার আগেই আসিফ শেখ বলল। ওই মেয়েটা কি? ওর নাম আদ্রিয়ান, আমার বড় মেয়ে। ওনার কথা আফিয়া খাতুন হেসে বলল, হা হা, আমার বড় মেয়ে জামাই ডিভোর্স দিয়ে আমাদের ঘাড়ে ফেলে গিয়েছে, সাথে এক বাচ্চার মেয়ে সহ। তো বাকিটা শেষ করতে না দিয়েই কড়া গলায় সরিয়ে বলল, কি সব বলছো আফিয়া খাতুন? সবার সামনে আমার মেয়েটার বিষয়ে? হ্যাঁ, কথাটা উচ্চস্বরে বলল। দরজার কাছে দাঁড়িয়ে সবটা শুনেছিল আদ্রিয়ান, চোখে জোড়া বেয়ে পানি গড়িয়ে পড়ল। এরই মাঝে সবাইকে অবাক করে আদ্রিয়ান মির্জা ইহান বলে উঠল, আঙ্কেল, আপনার বড় মেয়েকে আমি বিয়ে করতে চাই, ছোট্ট পরি বাবা হতে চাই। আদ্রিয়ানের কথা ছিল বোম ব্লাস্ট করার মতো। পুরো ঘর স্তব্ধ হয়ে গেছে। আশরাফ মির্জা, আঞ্জুমানের বেগম দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে, যা সবটা হয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ চুপ করে বসে থাকা অধরা মাথা কাপড় ফেলে উঠে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল, কি হচ্ছে এখানে? আমাকে কেন তাহলে এখানে সেজে বসানো হয়েছে? ওর কথা যেন আদ্রিয়ান কোনো হেলদোল নেই। সে আবার বলল, আঙ্কেল, আপনাকে কিছু জিজ্ঞেস করেছিলাম। কিছু বলুন। আফিয়া খাতুন বেশ তেতে উঠল আঞ্জুমান বেগম এবং আশরাফ মির্জার দিকে তাকিয়ে বলল, ভাইজান, আপনার ছেলে এইগুলি কি বলছে? হ্যাঁ, এই আঞ্জুমান, তোর ছেলে মাথা ঠিক আছে? আমার ছোট মেয়েকে দেখতে এসে একটা আফিয়া খাতুনের কথার মাঝে থামিয়ে আদ্রিয়া মির্জা বলল, মম ড্যাড, আমি যদি কাউকে বিয়ে করি তবে ওই মেয়েটা কেই করে বসবো, ব্যাস। আসিফ শেখ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, তুমি যা বলছো ভেবে চিনতে বলছো তো বাবা? তুমি আমার মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ, আমি তাকে বিয়ে করতে আপনি রাজি হলে আজ। এখন এই সময় আদ্রিয়ানের সোজাসাপ জবাব পেয়ে আসিফ শেখ কি বলবে বুঝতে পারছে না। এটা কি সত্যি বাস্তবায়ন নাকি কোনো ভ্রম? আফিয়া খাতুন আসিফ শেখ এর কাছে এসে বলল, কি ভেবে বলছো? হ্যাঁ, তুমি কি তোমার ওই অলক্ষী মেয়েটাকে আবার ওই বড়লোক বাড়িতে বিয়ে দিতে চাচ্ছ? অধরা কান্না করতে করতে মাকে জড়িয়ে ধরে বলল, এই আদ্রিয়ান আমার সুখ দেখতে পারে না মা। ও সবসময় আমার অভিশাপ হয়ে আসে আর আমার সবকিছু কেড়ে নেয়। বলতে বলতে মেয়েটা জ্ঞান হারালো। ওর হার্ট সমস্যা রয়েছে, তাই বেশি চাপ নিতে পারে না। বোনকে এইভাবে পড়ে যেতে দেখে আদ্রিতা রুম থেকে দৌড়ে এসে ধরতে যাবে, এমন সময় আরিফা খাতুন আদ্রিতাকে এক প্রকার ধাক্কা মেরে সরিয়ে দিয়ে কান্নাজড়িত কণ্ঠে আফিয়া খাতুনকে বলল, একদম ছুবি না আমার মেয়েকে। ছবি না, তুই আমার মেয়ের এই অবস্থার জন্য দায়ী শুধুমাত্র তুই। তুই একটা অলক্ষী অপয়া মেয়ে, যে সংসারে থাকিস সে সংসার নরক হয়ে যায়। ওনার এমন কথায় আদ্রিয়ান মির্জা রাগী গলায় বলল, জওয়ানের লাগাম টানুন, নয়তো জওয়ান জওয়ানের জায়গায় থাকবে না। ছেলেকে সে আগের মতোই কথা বলতে দেখে আশরাফ মির্জা বাড়ির মেজে বলল, তোমার আগের রূপে ফিরে যাওয়ার জন্য আমি তোমাকে এতটা বছর ধরে রাখিনি। তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো। আদ্রিতা ততক্ষণে নিজেকে সামলে নিয়ে সবার সামনে এসে দাঁড়ালো। তার চোখে পানি থাকলেও কণ্ঠে ছিল তীব্র জেদ। সে চিৎকার করে বলল, প্লিজ থামুন, সবাই থামুন। কি হচ্ছে এখানে? কথাটা বলেই বাবার কাছে দাঁড়িয়ে চোখে চোখ রেখে একরাশ অভিমান নিয়ে বলল, আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি বাবা, যে কেউ একজন হঠাৎ এসে বলবো বললো আর তুমি রাজি হয়ে গেলে? মেয়ের এমন কথায় আসিফ শেখ বেদনা মাঝখানে চোখে চোখ রাখলো, কিছু বলতে পারলো না। সে বুঝতে পারছে মা মরা মেয়েটার অভিমান করে বলেছে তাকে কথাটা। আদ্রিতা এবার আঞ্জুমান বেগম এবং আশরাফ মির্জার সামনে দাঁড়িয়ে দুহাত জোর করে বলল, প্লিজ আঙ্কেল, আন্টি, আপনার এই গুণধর ছেলেকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যান এক্ষুনি। আমি আপনার এই ছেলেকে কখনোই বিয়ে করব না। আদ্রিয়ানের সামনে এসে
এসো। দাঁড়ালো টাইটন হয়ে আসার চোখজোড়া আদ্রিয়ানের চোখে রেখে তেজি গলায় গলায় বলল, আপনাকে আমি কখনোই বিয়ে করব না। এই এক জীবনে বিয়ে তো দূর, আপনার সামনে আসবো না। আদ্রিয়ান আদ্রিতার দিকে তাকিয়ে খানিক বাঁকা হাসলো এবং কেন কথা সারায় বেরিয়ে গেল তার। গাড়িতে উঠে বসার পর আদ্রিয়ান হাই মির্জার ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসিটা মিলিয়ে গেল। আঞ্জুমান বেগম একটু রাগী ভাব নিয়ে বললেন, তুমি আজ যা করলে একদমই ঠিক করনি। জীবনে কখনো এমন অপমানিত হয়নি আদ্রিয়ান। মেয়ে দেখতে গিয়ে সেই মেয়েটি বড় বোনকে বিয়ে করতে চাইছো, তাও একটা ডিভোর্সি, এক সন্তানের মা। আদ্রিয়ানের জানালার বাইরে তাকিয়ে শান্ত গলায় বলল, আপনি অপমান দেখেছেন, আমি আমার ভবিষ্যৎ দেখছি মম। মানে মানে আমি যা বলেছি ভেবেই বলেছি। ঠিক আছে, কিন্তু আমাদের তুমি কথাগুলো আলাদা ভাবে তো বলতে পারতে, এভাবে সবার সামনে বলাটা উচিত হয় নাই। তুমি একজন ম্যাচিউর ছেলে হয়ে কিভাবে একটা বোকার মতো কাজ করলে? আমার যা ভালো মনে হয়েছে তাই তখন করেছি মম। আশরাফ মির্জা ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। এক নজর দেখে একটা মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আদ্রিয়ান সবার বাবার দিকে তাকালো। সব মানুষকে বুঝতে বছরের পর বছর লাগে না ড্যাড। কিছু মানুষকে একবার দেখলেই মনে হয় তাকে বহু জন্ম ধরে চিনি। তোমার এইসব ডায়লগ বাজি বন্ধ করে করো। তোমার মা তো ঠিকই বলেছে আমাদের সাথে আলাদা কথা বলতে। কেন সে আগে বেপরোয়ার মতো কথা বলেছো? সবসময় নিজের বেপরোয়াটা ধরে রাখতে পারি না ড্যাড, তাই তো হয়তো আশরাফ মির্জা কিছু বললে। এই ছেলে কথা বলাটাই তো বোকামি ছাড়া অন্য কিছুই না। এদিকে মির্জা পরিবারের গাড়িগুলো বাড়ির গেট পেরিয়ে চলে যেতেই বসার ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মুহূর্তখানের আগেও যেখানে উত্তেজনার চিৎকার আর তর্কের পুরো পরিবেশ ভারী হয়েছিল, সেখানে এখন শুধু অধরার কান্না শব্দ শোনা যাচ্ছে। সোফায় আটশোয়ার অবস্থায় বসে আছে অধরা, চোখ দুটো লাল হয়ে ফুটে গেছে। আফিয়া খাতুন বরাবর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কাঁদিস না মা, কাঁদিস না। অধরা ফুপিয়ে উঠে বলল, আমার কি এতটাই খারাপ ভাগ্য? সবাই সবসময় ওকে কেন বেছে নেয়? কথাটা শুনে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা আদ্রিতার বুকটা কেঁপে উঠল। সে জানে এই মুহূর্তে যাই বলবে সেটা আগুনের ঘি ঢালার মতো হবে, তাই চুপচাপ দাঁড়িয়ে রইল। কিন্তু তার সেই নীরবতাও সে যেন আফিয়া খাতুনের সহ্য হলো না। তিনি হঠাৎ রাগে ফেটে পড়ে বললেন, এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? সব নষ্টে করে দিও, শান্তি হলো না তোর? আদ্রিতা মাথা তুলে তাকালো, চোখ দুটো ভেজা হলেও কণ্ঠটা আশ্চর্য রকম শান্ত। আমি কি করেছি আম্মু? তোর ওই মুখে আমাকে আর কখনো আম্মু বলবি বলবি না। কি করেছি মানে? ছেলেটা অধরাকে দেখতে এসেছিল, অথচ তোকে দেখে পাগল হয়ে গেল। আদ্রিতা তিক্ত হেসে ফেলল, সেটা কি আমার দোষ? অবশ্যই তোর দোষ, তুই একটা মায়াবিনী অলক্ষী। আসিফ শেখ আফিয়া খাতুনের দিকে তাকিয়ে বলল, তুমি এইগুলো কি বলছো আমার মেয়েকে? ও ভালোই তো। আদ্রিতা তোমার মেয়ে আর অধরা তোমার মেয়ে না, তাই না? আমি আবার এই কথা কখন বললাম? সব কথা বলতে হবে কেন? আমি বুঝি না। সবসময় এই মেয়ের হয়ে কথা বলো, চুপ থাকতে পারো না? আমি কি এই বাড়ির থেকে এখন চলে যাব? এইটাই চাও এখন তুমি আর তোমার ওই অলক্ষী মেয়েটা? আদ্রিয়া কান্না জড়িত কণ্ঠে বলল, আমার দোষ যে আমি ওই সময় পরীকে নিয়ে রুমে ঢুকেছিলাম। হ্যাঁ, তুই না আসলে এইসব কিছুই তো হতো না। কথাটা শুনে আদ্রিতার কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বাবার দিকে তাকালো। আসিফ শেখের মাথায় নিচু করে বসে আছে। আজও তিনি চুপ, বরাবরের মতোই চুপ। কি বলবে, কাকে রেখে কাকে রাখবে সে? আদ্রিতা মলিন হেসে বলল, বাবা। আসিফ শেখ মুখ তুললেন, চোখে স্পষ্ট অসহায়ত্ব। মা শুধু এইটুকুই বলতে পারলেন। আদ্রিতা বুঝে গেলেন আজও কেউ তার জন্য কাউকে ছাড়তে পারবে না, বরাবরই তাকে সবাই ছেড়ে দেবে। আদ্রিতা আর দাঁড়িয়ে রইল না, বুকের সাথে শক্ত করে নিজের 6 মাসের মেয়েটাকে জড়িয়ে দিয়ে ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে গেল। পিছনে আফিয়া খাতুনের তিক্ত কথাগুলো এখনো ভেসে আসছে, কিন্তু আজ যেন তার কোনো শব্দ তার কানে পৌঁছাচ্ছে না। ঘরে ঢুকে দরজার ভেতর থেকে বন্ধ করে দিল সে। তারপর ধীরে ধীরে বিছানার পাশে মেঝেতে বসে পড়ল। এতক্ষণ ধরে শক্ত হয়ে থাকা মেয়েটা আর নিজেকে সামলাতে পারল না।
চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। বুকের ভেতর জমে থাকা বছরের পর বছর অপমান, অবহেলা আর না বলা কষ্টগুলো যেন একসাথে বেরিয়ে আসতে চাইছে। কোলে থাকা ছোট্ট শিশুটি বড় বড় চোখ মেলে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। সে কিছুই বুঝতে পারছে না, শুধু মায়ের চোখের পানি দেখে নিজের ছোট্ট হাতটা নাড়িয়ে আদ্রিতার গালে ছোঁয়ালো চেষ্টা করলো। আদ্রিতা কেঁদে ফেলে আরো বেশি। মেয়েটা ছোট্ট হাত নিজের হাতে মুঠোয় ধরে কপালে চুমু খেলো। তুই ছাড়া আমার আর কেউ আছে বল মা? শিশুটি মায়ের কণ্ঠ শুনে মৃদু শব্দ করলো, তারপর আবার মায়ের মুখের দিকে তাকিয়ে রইলো। আদ্রিতা তাকে আরো শক্ত করে বুকে জড়িয়ে নিল। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত ঝড়ঝাপটা থেকে নিজের সন্তানকে এভাবে আগলে রাখতে পারলেই সে বেঁচে থাকবে। অন্যদিকে বসার ঘরে তখনও থমথমে পরিবেশ। অধরা নিজের রুমে চলে গেছে। আফিয়া খাতুন বিরক্ত মুখে বসে আছে, আর আসিফ শেখ চুপচাপ সিঁড়ির দিকে তাকিয়ে আছেন। তার চোখের সামনে বরাবরই ভেসে উঠেছে বড় মেয়েটার ভেজা মুখটা। মেয়েটা একেবারে নিজের জন্য কিছুই চায়নি, এইবারও কারোর সাথে তর্ক করেনি। তবুও আজও সমস্ত দোষ এসে পড়লো তার কাঁধেই। আসিফ শেখ দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো পৃথিবীর সবচেয়ে ভারী হয়েও বরাবর অপরাধী আমি। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প অবেলায় কৃষ্ণচূড়া চলবে।